অতৃপ্ত আত্মা। আয়। ভূত বলে পৃথিবীতে কিছু নেই, এই কথাটা সত্য। কিন্তু ভূতের প্রতিশব্দ, প্রেত বা আত্মা যাই বলি না কেন তা কিন্তু মিথ্যা নয়। একটা সত্য ঘটনা তুলে ধরলে ব্যাপারটা বোঝা যাবে। বেশ কিছুদিন আগের ঘটনা। আমার বাড়ি থেকে একটু দূরে একটি মেয়ে থাকত। তার নাম সরস্বতী। সে সবে মাত্র নবম শ্রেণীতে পড়ত। কিন্তু এই অল্প বয়সেই সে তার পাশের বাড়ির এক ছেলের সাথে ভাব জমিয়ে ফেলে। বেশি পাকলে যা হয়, ছেলেটির সাথে তার প্রেম হয়। ছেলেটি সরস্বতী প্রায় সমবয়সী ছিল, কিন্তু ছেলেটি পড়াশোনা করত না এবং তাদের পারিবারিক অবস্থাও তেমন ভালো ছিল না। সরস্বতীর বাবা একজন স্কুল শিক্ষক এবং তাদের পারিবারিক অবস্থাও বেশ ভালো। তার মাও চাকুরিজীবী। তাই সরস্বতীর বাবা সমরেশ ও মা দুজনেই বিকাল ৫টার আগে বাসায় ফিরত না। সরস্বতী এই সুযোগটা কাজে লাগায়, তার প্রেমিককে সে বাসায় ডাকে। সরস্বতী নিজে স্কুল ফাঁকি দেয়। যথারীতি ঠিক বিকাল ৪টায় সরস্বতীর প্রেমিক সারাদিন সরস্বতীর সাথে অন্তরঙ্গভাবে সময় কাটিয়ে চলে যায়। সেদিন বিকাল ৫টায় সরস্বতীর বাবা ও মা বাসায় আসে। সেদিন সরস্বতী ওর বাবা মাকে একটু এড়িয়ে যাচ্ছিল। সেটা সরস্বতীর বাবা না বুঝতে পারলেও ওর মা কিছুটা বুঝতে পারে যে মেয়েটা তাদের এড়িয়ে থাকছে। সরস্বতীর মা সরস্বতীকে জিজ্ঞেস করে, এমনভাবে এড়ানোর কারণ কি? সরস্বতী শরীর ভালো লাগছে না এমন বাহানা দিয়ে পিছন ফিরে শুয়ে রইল। ওর মা বুঝেছিল যে তার মেয়েটির কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা সঠিকভাবে বুঝতে পারে না। এর বেশ কিছুদিন পর সরস্বতীর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল ওর মা। সরস্বতীর ইদানিং খাওয়ায় অরুচি, খাবার খেতে না পারা, চোখের নিচে কালি এবং বমি বমি ভাব, আবার বমি করাও এসব উপসর্গ দেখা দিল। প্রথমে অসুস্থতা মনে করলেও পরের দিন সরস্বতীর মা বুঝে যায় যে সরস্বতী গর্ভবতী। সরস্বতীর মা সরস্বতীর বাবাকে বললে সরস্বতীর বাবা ডাক্তারি পরীক্ষা করে নিশ্চিত হতে বলে। তারা ডাক্তারি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর সরস্বতীর কাছে জানতে চাইল, অবিবাহিতা হয়ে এ কী করে সম্ভব হলো। বিষয়টি নিয়ে সরস্বতীর সাথে ওর বাবা মার প্রথমে কথা কাটাকাটি, এরপর ভালোমতো ঝগড়া শুরু হয়। ঝগড়া চরম পর্যায়ে চলে যায়। সরস্বতীর মা অতিরিক্ত রেগে গিয়ে সরস্বতীকে অনেক মারধর শুরু করে। এলোপাতাড়িভাবে মারধর করায় সরস্বতীর দুর্বল শরীর আরও নিস্তেজ হয়ে পড়ে। সরস্বতী এমনিতেই বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছে, ওর মা ওকে রাগে খেতে দেয়নি। মারধরের সময় বেশ জোরে আঘাত পায় সরস্বতী, সম্ভবত ওর পিঠে ও কোমরে মার দেয়ায় তার রিপার বুকে ও পেটে এসে চাপ পড়ে। আবার তার ওপর সরস্বতী গর্ভবতী কিশোরী বয়সে, যার ফলে সরস্বতীর কোমল শরীর তা সহ্য করতে না পেরে মারা যায়। কিন্তু ওর মা সরস্বতীকে ইচ্ছা করে খুন করেনি, আর সরস্বতী যে মারা যাবে তা তারা বুঝতে পারেনি। সরস্বতীর মা ক্রোধে এতটাই ক্ষুব্ধ ছিল যে সরস্বতী শারীরিক ও মানসিকভাবে দুর্বল তা সরস্বতীর মায়ের মাথায় ছিল না। সরস্বতী মারা যাবে, ওর মা বাবা অনেক ভয় পেয়ে যায়, তারা পুলিশ কেসে ফেঁসে যাবে, এরপর জেল বা ফাঁসি হবে। তখন সরস্বতীর বাবা সরস্বতীর লাশটা দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, যাতে পুরো ঘটনাটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে খুনের ব্যাপারটা চাপা দেয়া যায়, আর স্ত্রীকে যাতে খুনের মামলা থেকে বাঁচাতে পারেন সরস্বতীর বাবা সমরেশ। এলাকার প্রতিবেশীরা সরস্বতীর গর্ভবতী হবার ঘটনাটা কিছুটা শুনতে পেয়েছিল। তাই অবিবাহিতা মেয়ে গর্ভবতী হয়ে যাওয়ায় মা বাবার মুখে চুনকালি যাতে না পড়ে আবার ওর নিজের গতিই বা কী হবে তা ভেবে দিশাহীন হয়ে আত্মহত্যা করেছে সরস্বতী, তা ভেবে নীল প্রতিবেশীরা। তাছাড়া সরস্বতীর বাবা মা চাইছিল প্রতিবেশীদের যাতে তার আত্মহত্যার কথা বুঝাতে সক্ষম হয়। এরপর পুলিশ আসে। সরস্বতীর বাবা মার সাথে প্রতিবেশীরা পুলিশকে সাক্ষী দিল এবং বিষয়টি যে শুধুই আত্মহত্যা তা বুঝায়। পুলিশ সেই দিনের মতো চলে যায়। সরস্বতীর লাশ দাহ করা হয় এলাকাবাসীকে নিয়ে সেদিন রাতেই। পরের দিন পুলিশ তদন্তের জন্য আবার আসে সমরেশ বাবুর বাড়িতে। তদন্ত শুরু করার আগেই সরস্বতীর যে আত্মহত্যার মাধ্যমে মৃত্যু হয়েছে তার সার্টিফিকেট দেখানো হয় পুলিশদের। মৃত্যুর সার্টিফিকেট যে ডাক্তার দিয়েছে সেই ডাক্তার সমরেশ বাবুর বন্ধু, তা জানত না কেউ। বন্ধুত্বের দাবি ও বন্ধুর সম্মান রক্ষার্থে এবং বন্ধুকে বাঁচাতে ডাক্তার মৃত্যুর সার্টিফিকেটটি দেয়। পুলিশ সার্টিফিকেট নিয়ে চলে যায়। সরস্বতীর মৃত্যুর ৩ দিন চলে যায়। চতুর্থ দিন রাত ১টার সময় সরস্বতীর ঘরের পড়া টেবিলের আলোটা জ্বলে উঠল। সরস্বতী নিজের ঘরে যখন পড়াশোনা শেষ করে ক্লান্তি ভোলার জন্য গান শুনত, তখন সে খুব আস্তে একটু ধীর গতির মিষ্টি গান শুনত। ঠিক সেইভাবেই গানের হালকা শব্দ ভেসে এল সরস্বতীর মায়ের কানে। গত ৩ দিন ধরে যদিও সে ঘুমায়নি, আজও সে ঘুমাতে চেষ্টা করেও পারছিল না। বারবার তার সরস্বতীর কথা মনে পড়ছিল, সরস্বতীর শৈশব, এরপর ওর কৈশোর। গানের শব্দ পেয়ে সরস্বতীর মা মেয়ের ঘরের সামনে যায়। ঘরের দরজা খুলে দেখে সরস্বতীর ঘরের সব জানালাগুলো খোলা।
সরস্বতী যেই কাপড় পরা অবস্থায় মারা গিয়েছিল সেই কাপড় পরে ওর বিছানার উপর বসে একবার টেবিল ল্যাম্প চালাচ্ছে, একবার নিভাচ্ছে। এই দৃশ্য দেখে সরস্বতীর মা নিজের মুখ জোরে চেপে ধরে নিজেদের ঘরে চলে যায় এবং আতঙ্কের স্বরে চিৎকার করে ও তার স্বামীকে সব খুলে বলে। সব কথা শুনে সরস্বতীর বাবা ভয় পায়, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন রাতে সরস্বতীর মা মৃত সরস্বতীর উপস্থিতি আবার টের পায়। এবার সমরেশ বাবু ও তার স্ত্রী দুজনেই প্রচণ্ড ভয় পায়। আর তখন সমরেশ বাবু ওই রাতেই এক রক্ষাকালী মন্দিরের পুরোহিত এর কাছে যায় এবং সরস্বতী মৃত্যুর পর ফিরে এসে তাদের ভয় দেখাচ্ছে তা সব কিছু বিস্তারিত বলে। সব কথা শুনে পুরোহিত মশাই পরের দিন সমরেশ বাবুর বাড়িতেই যাবেন বলে আশ্বাস দেন। পরদিন সকালবেলা পুরোহিত মশাই তার কথা রক্ষা করেন আর সমরেশ বাবুকে ঠাকুরের জল দিয়ে তাদের বাড়ির প্রতিটি কক্ষে তা ছিটাতে পরামর্শ দেন এবং ৪০ দিন পর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বলেন। সরস্বতীর বাবা ঠাকুর মশাই এর পরামর্শ মতো কাজ করতে থাকে, কিন্তু কোনো লাভ হতো না। সরস্বতী প্রতিদিন রাতেই তার নিজের ঘরে আসত এবং সরস্বতীর গান শোনার শব্দ ওর মা ও বাবা পাশের ঘর থেকে শুনতে পেত। পরদিন রাতে সরস্বতীর বাবা মা সূরা পড়তে পড়তে সরস্বতীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। এরপর তারা যে দৃশ্য দেখেছিল তাতে তারা ভয়ে ঘরে ঢুকতে সাহস পাচ্ছিল না। সরস্বতী গান বন্ধ করে পিছন ফিরে থাকা অবস্থায় শুধু ঘাটটা তাদের দিকে ঘুরিয়ে মুখের পাশটা পুরোপুরি উল্টোভাবে ফিরাল। এই দৃশ্য দেখে তারা আরও ভয় পেয়ে গেল। সরস্বতী বলল, আমাকে দেখে ভয় পেও না, আমি কিছু করব না, শুধু আমার কিছু প্রশ্নের জবাব দাও। আমাকে খুন করলে কেন? সরস্বতীর মা কাঁপতে কাঁপতে বলল, আমি তোকে মারতে চাইনি, তোকে দুর্ঘটনাবশত মেরে ফেলেছি, তোকে ইচ্ছে করে মারিনি। বিশ্বাস করলাম, কিন্তু সত্য স্বীকার করলে না কেন? সরস্বতীর মাকে ইশারায় চুপ করিয়ে সরস্বতীর বাবা বলল, কি সত্য স্বীকার করা হয়নি? সরস্বতী তখন বিকটভাবে চিৎকার করে উঠল, দুর্ঘটনাবশতই হোক আর যাই হোক, আমাকে তোমরা খুন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার মিথ্যা প্রচার কেন করলে? তখন সরস্বতীর বাবা বলল, তোর মাকে বাঁচাতে, কারণ আমি তোকে হারিয়েছি, এখন তোর মাকে হারালে আর কাকে নিয়ে বাঁচব? সরস্বতী হাসতে হাসতে বিকটভাবে বলল, কিন্তু আমি বিচার চাই। তখন হঠাৎ সরস্বতী তার মায়ের দিকে চোখ দিয়ে ইশারার ভঙ্গিতে তাকাল এবং তার দৃষ্টিটা নিষ্ঠুর ভঙ্গিতে রূপান্তরিত হল। এরপরে সরস্বতীর মায়ের মুখ থেকে রক্ত পড়া আরম্ভ হল। সরস্বতীর মা আস্তে আস্তে মাটিতে পড়ে গেল এবং মারা গেল। সরস্বতীর বাবা সবই দেখল, অনেক ভয় পেল। এরপর সরস্বতী তার বাবার দিকে তাকাল। তার বাবা মৃত সরস্বতীর ভয়ঙ্কর রূপ দেখে প্রথমে স্থিরভাবে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর হঠাৎ তার মাথা কাজ করল। তাই নিজের জীবন বাঁচানোর জন্য সে ঘর থেকে দৌড়ে বের হয়ে রাস্তায় নেমে গেল এবং রাস্তায় সে দৌড়ানো আরম্ভ করল। হঠাৎ একটা বাস সামনে চলে এলো, কিন্তু একটা পথচারী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সরস্বতীর বাবা সমরেশ বাবু শরীরে ও মাথায় কিছুটা ব্যথা পেয়েছিলেন, যেই জন্য তার হাতটা আঘাতে অবশ হয়ে গিয়েছিল। এরপর লোকজন তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেবার পর সমরেশ বাবুর যখন জ্ঞান ফিরে, তাকে সেখানকার ডাক্তাররা জিজ্ঞেস করে তার নাম, সে কোথায় থাকে ইত্যাদি। তখন সমরেশ বাবু সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে ডাক্তাররা উপহাস করে হাসতে থাকে, তাকে পাগল বলে আখ্যা দেয়। এরপর তারা সমরেশ বাবুকে পাগলা গার্ডে মানসিক রোগী হিসেবে ট্রান্সফার করে। ওদিকে সরস্বতীর মায়ের লাশ পায় পুলিশ, আর সমরেশ বাবুকে না পেয়ে তারা সমরেশ বাবুর খোঁজ করতে থাকে। পুলিশ সন্দেহ করে সমরেশ বাবুকে। সরস্বতীর বাবা যে নিজের মেয়ের মৃতদেহটিকে ঝুলিয়ে দেয়, তার শাস্তি দিতে পারেনি সরস্বতীর আত্মা ওর বাবাকে। সেই আক্রোশেই ওই বাড়িতে সরস্বতী প্রতিদিনই ফিরে ফিরে আসত। সেই বাড়িতে যেই ভাড়াটেই আসত, সেই এসব ভুতুড়ে ব্যাপার দেখে পালাত। ভুতুড়ে বাড়ি নামে সেই বাড়িটি পরিচিত হল। সরস্বতীর আত্মা তার প্রতিশোধ পুরোপুরি নিতে না পারায় ফিরে আসত বারবার, আর প্রতিরাতে অন্য মানুষদেরও ভয় দেখাত। একেই বলে অতৃপ্ত আত্মা।